দর্শক, গাইবান্ধা থেকে গ্রেপ্তার হয়েছেন রামমূর্তি বানাতে চাওয়া সেই হরিদাস। আর রিমান্ডে নেবার পরই বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য। বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ আনয়ন করা হয়েছে। এই আসামি বাড়ি হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ি। সে পেশায় একজন কৃষক, কিন্তু তার নামে বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে দেশের বাহির হতে মোট 9,35,00,000 টাকা এসেছে। সেই টাকার কোনো সুনির্দিষ্ট তথ্য সে প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে উত্তরের শান্ত জেলা গাইবান্ধা, কিন্তু এই শান্ত জনপদের আড়ালেই বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক ষড়যন্ত্রের জাল। একটি 81 ফুট উঁচু রাম মন্দির। আপাত দৃষ্টিতে এটি কেবল একটি ধর্মীয় স্থাপনা বলে মনে হলেও এর পেছনের গল্পটি যে কোনো হলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানাবে। জমিটা খাস জায়গার উপর হয়েছে, আর ওই মন্দিরটা এত বড় প্রতিষ্ঠান খাস জায়গার উপর হয় কিভাবে? টাকার উৎস তো অবৈধ অনেক ব্যবসা আছে। হিন্দু মুসলিম সবাই মিলে কখনো খবর পাবেন না যে আমাদের হিন্দুর সাথে ঝগড়া হয়েছে, মুসলিমদের সাথে কারো ঝগড়া হয়েছে। কিন্তু এ আসার পর আসলে আমাদের সাথে, এর না হলে একবারে ওর সাথে, না হলে আমার সাথে, না হলে অন্যজনের সাথে প্রতিনিয়ত লাগতেই আছে। তার উগ্রতা এত কেন? আমরা চাচ্ছি প্রশাসনের মাধ্যমে আমরা তার সব অপকর্ম বা তার যে এই আয়ের উৎসটা, বিশাল মন্দির, অনেক টাকা খরচ, এই উৎসগুলো। এই মূর্তির আড়ালে লুকিয়েছিল একটি দেশকে অস্থিতিশীল করার একটি বিশাল মাস্টার প্ল্যান। লুকিয়েছিল রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করার এক সুদূর প্রসারী ভারতীয় চক্রান্ত। আর এই পুরো মিশনটি যিনি পরিচালনা করেছিলেন তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির জালে ধরা পড়েছেন এই হরিদাস। আর এরপরই বেরিয়ে আসছে রীতিমতো শিউরে ওঠার মতো সব চাঞ্চল্যকর তথ্য। তো তাকে এই অনুদান স্বরূপ এই টাকা দিয়েছে। এখানে সে কোনো টাকা বিদেশে পাচার করে নাই কিংবা বিদেশ থেকে আনয়ন করেন নাই। এই মন্দির নির্মাণের জন্য সারা বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, অনেক ভক্ত রয়েছেন, তারা এই মন্দির নির্মাণ করার জন্য টাকা দিয়েছেন। এটি উনি আদালতের নিজ মুখে বিজ্ঞ আদালতকে বলেছেন। আদালত এই কথার পরে বলছে, ঠিক আছে, আমি উভয় পক্ষের বক্তব্য শুনলাম, আপনার বক্তব্য শুনলাম, আমি নথি পর্যালোচনা করে আপনার এই বিষয়টি নিষ্পত্তি করব। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আসামিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একজন সাধারণ এসি মেকার থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন শত কোটি টাকার হুন্ডি ব্যবসায়ী? কেন তিনি হঠাৎ করেই ধর্ম পরিবর্তন করে হয়ে গেলেন তৌহিদ ইসলাম? পতিত স্বৈরাচার শেখ হাসিনার পরিবারের সাথে তার কিসের এত সখ্যতা? আপনি কিছু বলবেন? আপনার আসলে সরকারের প্রতি আইনের প্রতি কোনো কথা নাই, বাসি আছে, কথা বলার দরকার নাই, কথা বলার দরকার নেই, আপনি কথা বলে মুখতে না অবস্থা। এই আজিও আর সামনে যান, সরেন। আর কেনই বা হঠাৎ গাইবান্ধায় দেশের সবচেয়ে উঁচু রাম মন্দির বানানোর এই উস্কানিমূলক প্রজেক্ট হাতে নেওয়া হলো? দর্শক, গাইবান্ধার পলাশবাড়িতে দেশের সর্ববৃহৎ রাম মন্দির স্থাপনের ঘোষণা দিয়ে দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিলেন এই হরিদাস। কিন্তু সেই মূর্তির কাজ শেষ হবার আগেই, অর্থাৎ 12ই জুলাই তাকে পলাশবাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে। সিআইডির তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে হরিদাসের 5টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 4টি মোবাইল ব্যাংকিং হিসেবে সন্দেহজনকভাবে লেনদেন হয়েছে 9,35,32,451 টাকা। একজন সাধারণ ব্যবসায়ীর অ্যাকাউন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন এত বিপুল পরিমাণ টাকা আসবে? সিআইডি স্পষ্ট জানিয়েছে তার কোনো বৈধ আয়ের উৎসই নেই। এই পুরো টাকাটাই মূলত মানি লন্ডারিং বা হুন্ডির মাধ্যমে আসা। অর্থাৎ গাইবান্ধায় বসে তিনি একটি বিশাল সংঘবদ্ধ অপরাধ চক্র চালাচ্ছিলেন। কিন্তু এই টাকার উৎসটা কোথায়? কারা তাকে এই বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছিল? প্রশ্নটা লুকিয়ে আছে তার ফেলে আসা রহস্যময় অতীতে। হরিদাসের জন্ম 1991 সালে। পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের এই ছেলেটি মাত্র 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই ভারতে পাড়ি জমায়। সেখানেই তার আপন 3 ভাই গোবিন্দ, গৌরাঙ্গ ও আনন্দচন্দ্র দাস দীর্ঘদিন ধরেই বসবাস করেন। ভারতে বসে হরিদাস কেবল পড়াশোনাই করেননি, নিয়েছেন বিশেষ প্রশিক্ষণ। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা
ভারতে থাকাকালীন তাকে উগ্র হিন্দুত্ববাদের দীক্ষা দেয়া হয় এবং একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তাকে প্রস্তুত করা হয়। 2010 সালে দেশে ফিরে তিনি রাজধানীর উত্তরায় পুরনো এসি মেকানিকের কাজ শুরু করেন, কিন্তু আসল চমকটি আসে 2019 সালে। হঠাৎ করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন আর নিজের নাম রাখেন তৌহিদ ইসলাম। ওই বছরেই ময়মনসিংহের এক সবজি বিক্রেতার মেয়ে স্মৃতি আক্তারকে বিয়ে করেন তিনি। প্রশ্ন হল, হিন্দুত্ববাদে দীক্ষিত একজন মানুষ কেন হঠাৎ করেই ধর্মান্তরিত হলেন? বিশ্লেষকদের মতে এটি ছিল তার কভার বা ছদ্মবেশ। সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজে মিশে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় অনুপ্রবেশ করার জন্যই এই ছদ্মবেশ ধারণ করা হয়েছিল। হরিদাসের প্রতারণার জাল কতদূর বিস্তৃত ছিল তা জানলে যে কোনো সচেতন নাগরিক হতবাক হয়ে যাবেন। তদন্তে বেরিয়ে এসেছে, একসময় রোহিঙ্গা ক্যাম্পে কথিত ব্যবসা করার সময় শেখ হাসিনার ফুফাতো ভাই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের সাথে তার গভীর সখ্যতা গড়ে ওঠে। এই পরিচয়ের সূত্র ধরেই তিনি নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবেও পরিচয় দেওয়া শুরু করেন। মানুষকে বোকা বানানোর জন্য তিনি শেখ হাসিনার সাথে নিজের ছবি নিখুঁতভাবে এডিট করতেন। প্রভাবশালী মন্ত্রী এবং নেতাদের নামে মোবাইল নাম্বার সেভ করে ভুয়া ফোন কলের নাটক সাজাতেন। তার এই ফাঁদে পা দিয়ে অসংখ্য মানুষ চাকরি, বদলি এবং টেন্ডারের আশায় কোটি কোটি টাকা তুলে দিয়েছে হরিদাসের হাতে। 2018 সালে র্যাব তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তারও করেছিলেন, কিন্তু ওপর মহলের অদৃশ্য ইশারায় তিনি খুব দ্রুতই জামিনে বেরিয়ে আসেন। অর্থাৎ বিগত ফেসিবাদী সরকারের ভেতরে তার শেকড় ছিল অত্যন্ত গভীরে। এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর এবং মূল এজেন্ডায়। বিগত সরকারের পতনের পর দেশ যখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, ঠিক তখনই কেন গাইবান্ধার মতো জায়গায় 81 ফুট উঁচু রাম মন্দির নির্মাণের উস্কানিমূলক প্রজেক্ট হাতে নেওয়া হলো? এর পেছনে রয়েছে ভারতের সাউথ ব্লকের এক গভীর ভূরাজনৈতিক ছক। পরিকল্পনাটি ছিল অত্যন্ত সুনিপুণ। পলাশবাড়িতে এত বিশাল একটি মূর্তি নির্মাণের উদ্যোগ নিলে স্বাভাবিকভাবেই স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম এবং ইমাম ওলামা পরিষদ এর প্রতিবাদ করবে। আর ঠিক এই প্রতিবাদের সুযোগটি নিতে চেয়েছিল হরিদাস এবং তার পেছনের মাস্টারমাইন্ডরা। মুসলিমরা যখন এই মূর্তি অপসারণের দাবিতে রাস্তায় নামবে বা আন্দোলন করবে, তখন এই দৃশ্যগুলো ধারণ করে ভারতীয় মিডিয়ায় সম্প্রচার করা হতো। সারা বিশ্বে প্রচার করা হতো যে বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতনের শিকার হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভারতের এই চিরচেনা সংখ্যালঘু কার্ড বা মাইনরিটি কার্ড প্লে করার জন্যই মূলত হরিদাসকে মাঠে নামানো হয়েছিল। তবে ষড়যন্ত্রের জাল এখানেই সীমাবদ্ধ নয়। কৌশলগত বিশ্লেষকদের মতে ভারতের দীর্ঘদিনের একটি সুপ্ত বাসনা হল বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগকে অস্থিতিশীল করে তোলা। এই অঞ্চলে কোনোভাবে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে পারলে সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ভারত আন্তর্জাতিক মহলের সহানুভূতি আদায়ের চেষ্টা করবে। হরিদাস মূলত সেই দাঙ্গার বারুদেই আগুন দেবার কাজটি করেছিলেন। হরিদাসের এই মিশনটি শুধু ভারতের এজেন্ডাই ছিল না, এটি ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফিরে আসারও একটি ডেসপারেট বা মরিয়া চেষ্টা। 5 আগস্টের পর থেকে পতিত স্বৈরাচার এবং তার দোসররা দেশে একের পর এক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মূল লক্ষ্য হল দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। তারা প্রমাণ করতে চাইছে যে তাদের ছাড়া এই দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। হরিদাসের মতো এজেন্টদের দিয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে, যাতে বহির্বিশ্ব মনে করে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র এবং সেই সুযোগে বিদেশি শক্তির মদদে আওয়ামী লীগ আবারও দেশের ক্ষমতার মসনদে ফিরে আসতে পারে। হরিদাসের অ্যাকাউন্টে লেনদেন হওয়া ওই 9 কোটি টাকার বড় একটি অংশ মূলত এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ফান্ড হিসেবেই এসেছিল বলে প্রবল সন্দেহ করা হচ্ছে। গাইবান্ধার ধর্মীয় মুসল্লি এবং মন্দির কমিটির বিচক্ষণতার কারণেই হরিদাসের এই ভয়ঙ্কর ফাঁদটি আপাতত ব্যর্থ হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হবার আগেই মন্দির কমিটি মূর্তি নির্মাণের কাজ স্থগিত করার ঘোষণা দেয় এবং সিআইডি এই মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ফলে হরিদাস গ্রেপ্তার হলেও তার মতো এমন অসংখ্য স্লিপার সেল বা গুপ্তচর দেশের ভেতরে যে আনাচে কানাচে ছড়িয়ে আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, যারা কখনো ধর্মের লেবাসে আবার কখনো রাজনৈতিক পরিচয়ে ঘাপটি মেরে আছে ঠিক সুযোগের অপেক্ষায়। প্রিয় দর্শক, রাম মন্দির নির্মাণ করতে চাওয়া হরিদাসকে গ্রেপ্তারের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তাকে গ্রেপ্তার করা আসলেই কি উচিত হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।